বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বেশ ভালো আছি, আশা করি তোমরাও বেশ ভালো আছো। আমরা আলোচনা করতেছিলাম প্রতিবেদন। বেশি কথা না বাড়িয়ে আমরা অল্প সময়ের মধ্যে মূল বিষয়ের মধ্যে চলে আসি। প্রতিবেদনে আগে আমরা একটা ক্লাস নিয়েছিলাম। আগের ক্লাসে আমরা প্রতিবেদন কিভাবে লিখতে হয়, নিয়ম কানুনগুলো, প্রতিবেদনগুলো কীরকম, কতটা প্রকার, কারা কারা প্রতিবেদন কিভাবে লিখতে পারে, কাদের কাছে লেখে, কেমন করে লেখে, সেরকম বিষয়, সেরকম নিয়মগুলো তোমাদের সামনে আলোচনা করেছি। আজকের এই ক্লাসে আমরা প্রতিবেদন একদম সুন্দর করে লিখে আমরা বা পড়ে বুঝিয়ে দেব যে প্রতিবেদনটা আসলে কেমন করে লিখতে হয়, এবং সাথে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে লিখে দেবো। অর্থাৎ প্রতিবেদনের যে প্রশ্ন যেরকম থাকে সেরকম প্রতিবেদনের প্রশ্ন আমি লিখে দিচ্ছি এবং তোমরা সেইটা তোমাদের খাতায়ও সাথে সাথে লিখে নেবে। তাহলে তোমাদের কাছে খাতা এবং কলম রেডি আছে তো? আচ্ছা, আগের ক্লাসে আমি যে তোমাদেরকে প্রতিবেদনের যে নিয়ম কানুনগুলো শিখিয়েছি সেগুলো তোমাদের মনে আছে তো? আশা করি মনে আছে। না থাকলে তোমাদের খাতায় কিন্তু আমি বারবার করে বলেছি যে পুরোটা সুন্দর করে লিখে নাও। আশা করি তোমরা সেগুলো লিখে নিয়েছো এবং সেগুলো সুন্দর করে একটু উল্টালে, একটু দেখলেই কিন্তু মনে পড়বে আসলে প্রতিবেদন কি, বা প্রতিবেদন কিভাবে লিখতে হয়, বা প্রতিবেদনের বিষয়গুলো কীরকম কি থাকে। এরকম আজকে আমরা মোটামুটি একটা বিষয় ধরে প্রতিবেদনটা কেমন করে লিখতে হয় আমরা একটু সেই প্রসঙ্গে যাচ্ছি। তবে খাতা কলম রেডি এবং আমার সাথে সাথে তোমরা সবগুলো সুন্দর করে লেখার চেষ্টা করবে। ওকে, ঠিক আছে। তাহলে ধরো, দেখো বিষয়টা হলো, প্রথমেই ধরো আমি একটা বলবো, লিখে দিব, তারপরে বাকিগুলো তোমরা একটু লিখে নিবে। আমি শুধু বলে যাব, তোমরা লেখার চেষ্টা করবে। হ্যাঁ, সাথে সাথে প্রথমেই ধরো, দেখো প্রশ্নটা থাকলো এরকম, পরীক্ষায় প্রশ্ন থাকে সাধারণত এরকম করে, বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। এটা একটা প্রশ্ন। বিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। এই প্রশ্নটাই ধরো যদি এরকম থাকে, মনে করো, আমার সাথে সাথে তাড়াতাড়ি করে লিখে ফেলবা। মনে করো তুমি শিমুলতলী উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন ছাত্র। তোমার একটা নাম দিয়ে দাও, তোমার নাম ধরো হীরা। তাহলে মনে করো তুমি শিমুলতলী উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর একজন ছাত্র হীরা। আচ্ছা, তোমার বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে, তোমার বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বর্ণনা দিয়ে, আয়োজিত অনুষ্ঠানমালার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন লেখো। প্রশ্নটা এরকম, আমি আর একবার বলছি। মনে করো
তুমি শিমুলতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র হীরা। তোমার বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বর্ণনা দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন উপস্থাপন করো। এটা প্রতিবেদনের বিষয় বা এরকমও থাকে। হ্যাঁ, আচ্ছা, আরো অনেক রকম হতে পারে। মনে করো তোমার নাম ফাহিম, তোমার বিদ্যালয় বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন লেখো। স্কুলের নাম নাও দেয়া থাকতে পারে, এখানে তুমি তোমার স্কুলের নাম লিখে দিবা। হ্যাঁ, আচ্ছা। অথবা দেখা যাচ্ছে মনে করো তুমি মাসুম, তুমি ওই জায়গায় লিখেছিলাম যে ভাসানচর হাই স্কুলের একজন ছাত্র, তোমার স্কুলে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উপর প্রধান শিক্ষকের বরাবর একটি প্রতিবেদন লেখো। তোমার বিদ্যালয়ে এখানে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পর্কে লিখতে বলছে। যদি এটা ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কিত একটা প্রতিবেদন হয়, বছরে স্কুলে যে এক বছরে খেলা হয় না, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সে খেলা সম্পর্কে একটা প্রতিবেদন যদি লিখতে হয়, তাহলে সেটাও একই রকম নিয়মে একই সিস্টেমে লিখতে হবে। যদি এরকমটা আসে তাহলে সে একই নিয়মে লেখার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা প্রশ্ন এরকম পেলাম যে সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ সম্পর্কে একটা প্রতিবেদন লিখো, বা স্কুলের নাম দেয়া থাকলো, অথবা স্কুলের নাম নাও থাকতে পারে। আবার এখানে সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ এটা যদি বলা হয় যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে একটা প্রতিবেদন লিখো, তাহলে সেটাও লেখা যেতে পারে। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ। এবার ধরো সবাই প্রশ্নটা উপরে লিখেছো তো? আচ্ছা, সুন্দর, ফাইন। এবার আমরা প্রথমে যে নিয়ম কানুনগুলো, যে সিস্টেমগুলো আমরা আগে লিখেছি, সেটার একটা বাস্তব প্রয়োগ, একটা প্র্যাকটিক্যাল বিষয় আমরা চলে আসি। এখন ধরো তারিখ। আজকে ধরো তারিখ 10 জুলাই 2019। প্রধান শিক্ষক। তোমরা একটু এগুলো সাথে সাথে লিখে ফেলবা। স্কুলের নাম কি? শিমুলতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শিমুলতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এটা ধরো কোথায়? একটা ডিস্ট্রিক্টের একটা নাম দিয়ে দাও, গাইবান্ধা। আমরা এইটুকু এর আগে বলেছি যে এটা একটা অংশ। এরপরের কি অংশটা? বিষয়। মনে আছে তো? বিষয় বার্ষিক, সাথে সাথে লিখে ফেলো সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পর্কিত প্রতিবেদন। ঠিক আছে? বিষয় বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ সম্পর্কিত প্রতিবেদন।
এরপরে জনাব, সম্প্রতি সমাপ্ত বিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ, একটা অবলিক দিলাম এ কারণে, তুমি এই জায়গায় যদি মনে করো সম্প্রতি সমাপ্ত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান, যদি যেটা আমরা বলেছি যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে বা সাংস্কৃতিক সপ্তাহ সম্পর্কে আপনার অবগতির জন্য একটি প্রতিবেদন পেশ করছি। এটা দিয়ে তারপরে তুমি পয়েন্ট আকারে হোক বা তোমার যেভাবে প্যারা প্যারা দিয়ে হোক তুমি তোমার প্রতিবেদনটা উপস্থাপন করতে পারো। আমার কাছে একটু লিখে নিয়েছি, আমি তোমাদেরকে কয়েকটা বিষয় আমি এখানে বলে দিচ্ছি, একটু মুখে মুখে খেয়াল করে শুনবা। যেমন ধরো, গত 25শে জুলাই থেকে 21শে জুলাই 2019 তারিখ পর্যন্ত বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপিত হয়েছে। এতে যে সমস্ত বিষয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তা হলো বিতর্ক, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, গল্প বলা, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গান, পল্লীগীতি ও ভাওয়াইয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে উচ্চলাফ, লম্বালাফ, লৌহগোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, সাইকেল দৌড় এবং ভার উত্তোলন ও দড়ি লাফ। অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা দুটো বিষয় আমি একসাথে এখানে নিয়ে এসেছি। প্রথম তুমি এরকম বলে গেলে, হ্যাঁ। এরপরে দেখো, বিদ্যালয়ের সকল শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সর্বসাকুল্যে এই প্রতিযোগিতায় সকল বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীর সংখ্যা ছিল 50 জন বা 70 জন বা 80 জন বা 100 জন। সংখ্যা তুমি তোমার মতো একটা করে উল্লেখ করে দিলে। প্রতিদিন প্রথম 2.5 ঘন্টা নিয়মিত ক্লাসের পর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকল ছাত্রছাত্রী ও শিক্ষক এই প্রতিযোগিতায় উপস্থিত থেকে অংশগ্রহণকারীদেরকে উৎসাহিত করেন। একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট ধরো, প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করার ব্যবস্থা ছিল। পুরস্কার হিসেবে বাছাইকৃত ও প্রয়োজনীয় বই পুস্তক প্রদান করা হয়েছে। পুরস্কারের মোট মূল্যমান ছিল 5,000 টাকা। অর্থাৎ তুমি যে পুরস্কারগুলো এখানে দেয়া হয়েছে সেই পুরস্কারের মোট দাম কত ছিল, কি কি পুরস্কার ছিল, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করবে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে 10ম শ্রেণীর ছাত্র, তুমি তোমার নাম লিখে দিতে পারো, একটা নাম। দ্বিতীয় শ্রেষ্ঠ হয়েছে আর একটা নাম, তৃতীয় শ্রেষ্ঠ হয়েছে আর একটা নাম, এরকম সেটাও বলে দিলেন। তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। এটা একটা পয়েন্ট। এরপরে অনুষ্ঠান উদ্বোধন করেছিলেন বরেণ্য কবি আল মাহমুদ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রখ্যাত কবি ও গবেষক। সাথে অনুষ্ঠানটি খুবই সাফল্যমণ্ডিত হয়েছে।
আরেকবার দেখো, অনুষ্ঠানটি উদ্বোধন করেছিলেন বরেণ্য কবি আল মাহমুদ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রখ্যাত কবি ও গবেষক ডক্টর আশরাফ সিদ্দিকী। এবং 5 নম্বরে আরেকটা পয়েন্ট ধরো যে সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বিদ্যালয় ছাত্রছাত্রীদের বিপুল উৎসাহ এতে প্রতিফলিত হয়েছে। দর্শকদের উপস্থিতি এবং সুশৃঙ্খলার সাথে অনুষ্ঠানটি খুবই সাফল্যমণ্ডিত হয়েছে। এই পর্যন্ত তোমার প্রতিবেদন শেষ। প্রতিবেদন এ পর্যন্ত শেষ করে এবার দেখো প্রতিবেদকের নাম, প্রতিবেদকের ঠিকানা। যেমন ওই যে বলেছিলাম তুমি নবম শ্রেণীর বা দশম শ্রেণীর একজন স্টুডেন্ট, তোমার নাম কি বলেছিলাম যে হীরা, অথবা তো যে কোনো একটা নাম তুমি তোমার নামও লিখে দিতে পারো, হীরা বা মাসুম, হ্যাঁ, বা যে কোনো একটা নাম। তাহলে যে প্রতিবেদনটা উপস্থাপন করেছে তার নামটা কি? ধরো হীরা, একটা সোজা একটা সহজ নাম। আচ্ছা, হীরাকে প্রতিবেদক নবম শ্রেণী, রোল নাম্বার দিয়ে দাও 1 বা 2 বা যে কোনো একটা রোল নাম্বার দাও। স্কুলের নামটাও এখানে দিয়ে দিবে, শিমুলতলী উচ্চ বিদ্যালয়। এই প্রতিবেদন শেষ। আশা করি মোটামুটি এরকম একটা প্রতিবেদন। এখন তোমার প্রতিষ্ঠানের সম্পর্কে যে কোনো রকমের বিষয় আসুক, আশা করি তোমরা পারবে। এখন ধরো বিদ্যালয়ের গ্রন্থাগার সম্পর্কিত একটা প্রতিবেদন আসলো, যে তোমাকেই দায়িত্ব দেয়া হলো যে বিদ্যালয়ের এই গ্রন্থাগার সম্পর্কে তুমি একটা প্রতিবেদন লিখবে। তাহলে তুমি প্রথমেই বড় তারিখ লিখলে, অধ্যক্ষ, তোমার স্কুলের নাম, জায়গার নাম, স্কুলটা কোন এলাকায় বা কোন ডিস্ট্রিক্ট একটু দিয়ে দিলে, যেমন ওই যে গাইবান্ধা, শিমুলতলী উচ্চ বিদ্যালয় গাইবান্ধা। তারপরে প্রতিবেদনের বিষয় গ্রন্থাগার সম্পর্কিত প্রতিবেদন। এরপরে তুমি গ্রন্থাগারের বিষয় বিবরণগুলো লিখলে। এখানে তুমি চাইলে তোমাকে আরেকটা জিনিস একটু বলে রাখি, সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ অথবা ক্রীড়া প্রতিযোগিতা বা এই যে গ্রন্থাগার সম্পর্কিত যে প্রতিবেদন, বিষয়টা বর্ণনা করার পরে তুমি আর একটু মতামত বা সুপারিশ আলাদা একটা প্যারা দিয়ে সেখানে তুমি লিখতে পারো। এই যে ধরো সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ, এটা আরও কিভাবে সুন্দর হতে পারে বা আরও সেটা স্বতঃস্ফূর্ততা কিভাবে আসতে পারে, হ্যাঁ, সেই সম্পর্কিত যদি তোমার কোনো মতামত থাকে সেটাও তুমি নিচে আলাদা আর একটা প্যারা দিয়ে সেখানে উপস্থাপন করতে পারো। তারপরে তুমি তোমার ঠিকানা, নাম, ঠিকানা সব লিখে দিলে। ঠিক আছে? আবার গ্রন্থাগার সম্পর্কিত যেটা বলেছিলাম, যে যদি তুমি গ্রন্থাগার সম্পর্কে যদি কিছু লিখতে চাও, প্রথমে গ্রন্থাগারের বিষয়, সেখানে কি কি আছে, কোন কোন বই আছে, হ্যাঁ, কোন কোন বিষয়ের বই আছে, কত সংখ্যক বই আছে, সেখানকার পরিবেশ কেমন, সব কিছু তুমি লিখে এরপরে তোমার মতামত বা সুপারিশ আলাদা আর একটা প্যারা থাকলো সেটা দিলে। এরপরে তুমি তোমার নাম, ঠিকানা, প্রতিবেদনে যায় সব কিছু লিখে দিলে। প্রতিবেদন এভাবে। এরপরে ধরো যদি এরকমটা আরও হয়, যেমন বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন। নববর্ষ সম্পর্কে একটা প্রতিবেদন হলো, তাহলে সেক্ষেত্রে তোমাকে এরকম ওই একই সিস্টেমের একই নিয়মে তোমাকে যেতে হবে এবং সেখানে তুমি এরকমটা করে উপস্থাপন করতে পারো। নববর্ষ হোক,
তারপরে তোমার আন্তর্জাতিক মাতৃভাষা, স্বাধীনতা দিবস, এরকম বিভিন্ন বিষয় নিয়ে সেখানে এরকম প্রতিবেদন উপস্থাপন করার বিষয় হতে পারে। আচ্ছা, এবার দেখো তোমাকে আমি আর একটা বিষয় একটু বলছি। সাংবাদিক হিসেবে স্টাফ রিপোর্টার বা নিজস্ব প্রতিবেদক এরকম বিষয়ের উপরে যদি তোমাকে কোনো প্রতিবেদন লিখতে হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখবে? একটু প্রশ্নটা আগে লেখো। মনে করো তুমি একটি দৈনিক পত্রিকার, মনে করো, এটা আমার সাথে সাথে একটু লিখে নাও, সাথে সাথে লিখে নিতে হবে। মনে করো তুমি একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক। মহান বিজয় দিবস, মহান বিজয় দিবস উদযাপন সম্পর্কিত একটি প্রতিবেদন তৈরি করো। প্রশ্ন, বা যদি এটা ধরো এরকম আসে যে মনে করো তুমি অনিক হোসেন, পাবনা জেলা স্কুলের 10ম শ্রেণীর একজন ছাত্র, তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন লিখো। এখন যদি বিষয়টা হয় এরকম, তুমি একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক, আর বিজয় দিবস উদযাপন সম্পর্কিত একটা প্রতিবেদন তৈরি করতে হবে, একটা বিষয়। আর একটা বললাম যে তুমি শিমুলতলী হাই স্কুলের 10ম শ্রেণীর একজন ছাত্র, বিজয় দিবস উপলক্ষে প্রধান শিক্ষকের নিকটে একটা প্রতিবেদন উপস্থাপন করো। দুইটা বিষয়। এখন যদি তুমি স্কুলের বিষয় হয়, তাহলে তুমি প্রথমে কি তারিখ, বরাবর অধ্যক্ষ, কোন স্কুল, শিমুলতলী স্কুল, গাইবান্ধা, বিষয় কি বিজয় দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন। এরপরে তুমি বিজয় দিবস সম্পর্কে বিস্তারিত লিখলে, কিভাবে বিজয় দিবসটা উদযাপিত হলো, যে বিজয় দিবসের অনুষ্ঠান সূচি কী কী ছিল, কয়টার সময় শুরু হয়েছে, কোন কোন প্রোগ্রাম সেখানে ছিল, কারা আমন্ত্রিত অতিথি ছিল, ছাত্রছাত্রীদের অংশগ্রহণটা কিভাবে কেমন করে ছিল, কারা কোন ইভেন্টে অংশগ্রহণ করেছে, সেখানে কোনো পুরস্কার বিতরণী ব্যবস্থা ছিল কি না, এবং সে পুরস্কার বিতরণ কে করেছে, কারা করেছে, সেটা কত টাকা মূল্যমানের হয়েছে, ছাত্রছাত্রীদের অনুভূতি কি হয়েছে, এই সমস্ত সব বিষয় তুমি সেখানে উল্লেখ করতে পারো। এরপর শেষে একটা মতামত, সুপারিশ, যে এই প্রোগ্রামটা আরও সুন্দর করে করা যেতে পারে, অথবা এই প্রোগ্রামটার মধ্যে এই ভুল ত্রুটিগুলো হয়েছে, এই ব্যবস্থা নিলে এই প্রোগ্রামটা আরও সুন্দর হতে পারে, আরও সার্থক হতে পারে, সফল হতে পারে, এরকম একটা বিষয় থাকলো। এরপরে প্রতিবেদকের নাম, কোন ক্লাস, রোল, শ্রেণী দিয়ে একটা খাম দিয়ে তুমি এটা দিলা। এটা যদি বিজয় দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন তুমি একজন ছাত্র, প্রতিষ্ঠান প্রধানের কাছে তুমি এটা লিখলে, তাহলে বিষয়টা এরকম।
আর যদি যেটা বলেছি যে মনে করো তুমি একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক, বিজয় দিবস উদযাপন সম্পর্কিত একটা প্রতিবেদন রচনা করো, তাহলে একদম সোজা করে সুন্দর করে প্রথমে লিখে যাবে কি শিরোনাম, মহান বিজয় দিবস উদযাপন, মহান বিজয় দিবস উদযাপন, এটা থাকবে শিরোনাম। এরপরে যেখান থেকে শুরু করবা, ধরো বাম পাশে তো এরকম একটা দাগ দেয়া থাকে, তুমি প্রথমে শুরু করলা নিজস্ব সংবাদদাতা বা নিজস্ব প্রতিবেদক, এটাও লিখতে পারো, বা নিজস্ব সংবাদদাতা, এটাই লেখো, নিজস্ব প্রতিবেদক, নিজস্ব প্রতিবেদক। কোন পত্রিকা? ধরো দৈনিক যুগান্তর, দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর পত্রিকাটা কোথায়? ঢাকায়। তারিখ ধরো 10 জুলাই। এরপরে এখান থেকেই তোমার বিষয়টা শুরু হবে। এখান থেকেই তুমি প্রতিবেদনটা লেখা শুরু করবে। প্রতিবেদনটা লিখতে গিয়ে ধরো আমি একটু পড়ে দিচ্ছি, এতখানি শব্দ লেখা যাচ্ছে না, একটু শুনে একটা ধারণা নিয়ে নিবে, তাহলে সুবিধা হবে। যেমন ধরো, গতকাল যথাযোগ্য মর্যাদায় দেশের বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ, কারণ 1971 সালের এই দিনে 30 লক্ষ মানুষের জীবন এবং প্রায় 3 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। আমাদের অবিসংবাদিত প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণায় স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে এদেশের আপামর মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে 9 মাস ব্যাপী যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে। তাই এ দিনটি বেশ আড়ম্বর ও উচ্ছ্বাসের সাথে পালিত হয়। সকাল 6টায় কামানের তোপ দাগার মাধ্যমে দিনের শুরু হয়। কামানের তোপ দাগা বলতে এটাকে তোপধ্বনি বলা হয়। যে সমস্ত জায়গায় কামান নেই, জাতীয়ভাবে সাধারণত কামানের গোলা ছুঁড়ে অনুষ্ঠানটার উদ্বোধন করা হয়, কিন্তু স্থানীয় পর্যায়ে তো আর কামান থাকে না, সেখানে কোনো কোনো জায়গায় রাইফেলের গুলি ছুঁড়ে এবং কোনো কোনো জায়গায় বাজি ফুটিয়ে বা বিভিন্নভাবে শব্দ করে, বড় ঢোলের মতো থাকে, সেখানে এরকম জোরে জোরে বাড়ি দিয়ে পিটানি দিয়ে এরকম শব্দ করে তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানটা শুরু করা হয়। সাভার জাতীয় স্মৃতিসৌধ শহীদের স্মৃতির উদ্দেশ্যে বিনম্র কৃতজ্ঞতা অর্পণ করা হয়েছে পুষ্পস্তবক। এরপর প্যারেড গ্রাউন্ডে শুরু হয় সামরিক বাহিনী, বিজিপি, পুলিশ, আনসার ইত্যাদি বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। মহামান্য রাষ্ট্রপতি এতে সালাম গ্রহণ করেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে পথনাটক, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক শ্রোতার সমাগম হয়। জাতীয় ছুটির দিন হলেও সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা, স্মৃতিচারণ, দেশাত্মবোধক গানের অনুষ্ঠান হয়। এছাড়া ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ চত্বর, ধানমন্ডি লেক চত্বর, বাহাদুর শাহ পার্কে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদক দল ঢাকার বিভিন্ন এলাকায় পরিবেশন করে যন্ত্রসঙ্গীত।
সব মিলিয়ে ঢাকার মহান বিজয় দিবস উদযাপিত হয় স্বতঃস্ফূর্তভাবে। তাতে থাকে আনন্দ বেদনার মিশ্র অনুভূতির গৌরবময় প্রকাশ। এই পর্যন্ত প্রতিবেদন শেষ। শেষে প্রতিবেদকের যে নামটা অনেক সময় দেয়া থাকে, যেমন এখানে যদি আমি নাম দেইনি, তোমাদের যে কোনো একটা নাম ধরেই নিলাম, হীরা প্রতিবেদক। এই এখন এখানে অনেক সময় পত্রিকায় প্রকাশিত নিজস্ব সংবাদদাতার মাধ্যমে যে প্রতিবেদন উপস্থাপন করা হয়, সেখানে এই নাম থাকতেও পারে, নাও থাকতে পারে। আর এখানে আলাদা করে কোনো খাম বা কোনো কিছুই থাকবে না। এভাবে করে প্রতিবেদন শেষ। তাহলে আমরা মোটামুটি এখানে এ পর্যন্ত একটা দেখলাম। আরও আছে ধরো এরকম খাদ্যে ভেজাল মেশানো এর প্রতিকার বিষয়ে একটা প্রতিবেদন রচনা। খাদ্যে ভেজাল, স্বাস্থ্যকর পৃথিবীতে অস্বাস্থ্যের অণুজীব, খাদ্যে ভেজাল, এরকম যদি একটা বিষয় থাকে যে খাদ্যে ভেজাল মুক্ত বাংলাদেশ চাই, এরকম করে একটা প্রতিবেদন যদি থাকে, এরকম একইভাবে নিজস্ব প্রতিবেদক দৈনিক যুগান্তর ঢাকা, তারিখ এবং খাদ্যে ভেজাল দিয়ে কি কি অবস্থার সৃষ্টি হয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম সব বিষয়গুলো তুমি এখানে উল্লেখ করে, এখানে সাধারণত মতামত বা সুপারিশের খুব বেশি একটা বিষয় এখানে থাকে না। এখানে অধিকাংশ বিষয় হলো মূলত এটার মাধ্যমে ক্ষতিকর যে বিষয়গুলো, সেই বিষয়গুলোই এখানে উল্লেখ করা থাকে। আমি জাস্ট একটু পড়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদেরকে একটু সুবিধা হয়। যেমন ধরো, বর্তমান সময়ে মানুষের সৃষ্টি করা যতগুলো বৃহৎ সমস্যা রয়েছে, খাদ্যে ভেজাল মেশানো তার মধ্যে অন্যতম। ভেজাল মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে মানুষের শরীরে ক্ষতিকারক রাসায়নিক উপাদান প্রবেশ করে, ফলে নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে এবং নিত্য নতুন দুর্ভোগে মানুষ নিয়মিত জড়িয়ে যাচ্ছে। আমি একটু পড়ার আগে একটু হেডিংটা এখানে দিয়ে দেই। খাদ্যে ভেজাল মুক্ত বাংলাদেশ চাই। ব্যাস, তো যেটুকু পড়েছি এরপরে বিষয়টা এরকম থাকছে। তারপরে দেখো, খাদ্যকে বেশি দিন টাটকা রাখা, ফল অথবা সবজির ত্বক উজ্জ্বল রাখা, পচনশীল বস্তুর পচন রোধ করা, তৈরিকৃত খাদ্য উজ্জ্বল সৃষ্টি করা এবং লোভনীয় ঘ্রাণের সৃষ্টি করা, মানুষকে বিশেষ খাদ্যবস্তুর প্রতি আকর্ষণ করা ইত্যাদি কারণে মূল বস্তুর সাথে রাসায়নিক বস্তুর সংমিশ্রণ ঘটানোই হচ্ছে খাদ্যে ভেজাল মেশানো। আমাদের সমাজের মানবতাহীন কিছু মুনাফাখোর ব্যক্তি অতি লাভের আশায় প্রাকৃতিক গুণসম্পন্ন খাদ্যে ভেজালের অনুপ্রবেশ ঘটাচ্ছে। ফরমালিন, বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য, রং, পাথর, ইটের গুঁড়া, সুগন্ধি ইত্যাদি দ্বারা খাদ্যকে তারা ভেজাল খাদ্যে রূপান্তরিত করে। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্য পুনঃ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমেও ভেজাল খাদ্যের সৃষ্টি করা হয়। এরপরে এই খাদ্যে মানুষের শরীরে কি কি সাইড ইফেক্ট, কি কি ক্ষতিকারক বিষয় থাকে, সে সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করা। এরপরে ধরো, বর্তমান বিশ্বকে তথা আমাদের দেশ সমাজকে বাঁচাতে হলে খাদ্যে ভেজাল নির্মূল করা একান্ত জরুরি। আর এজন্য রাষ্ট্রের উপর মহল থেকে সমাজের সাধারণ মানুষ পর্যন্ত সকলকে সচেতন হতে হবে। খাদ্য সংক্রান্ত প্রতিষ্ঠান বিএসটিআই এর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। বিএসটিআই সম্পর্কে একটু বলে দেই তোমাদের কাছে। এটা হলো একটা সংগঠন বা একটা সংস্থা বা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, যারা বিভিন্ন খাদ্যদ্রব্য মার্কেটে যে আসে, বাজারে আসে, এই খাবারগুলো সঠিক মানসম্পন্ন কিনা এবং এটা ঠিকঠাক মতো
আছে কিনা বা এটার মধ্যে কোনো ভেজাল আছে কিনা এগুলো সব পরীক্ষা নিরীক্ষা করে তারা যদি দেখে যে না এটা সুন্দর আছে, ভালো আছে, এটাতে কোনো ভেজাল নেই, তখন তারা সেখানে সেটার একটা অনুমোদন দেয়। অনুমোদনের একটা সিল বা একটা চিহ্ন সেই প্যাকেটের উপরে থাকে, তখন সেটাকে আমরা নিরাপদ মনে করি। কিন্তু এখন আমাদের সমাজে এরকমটাও হয়েছে যে আসলে বিএসটিআই এর সিল ছাপ্পর ঠিকই থাকে, কিন্তু আসলে খাদ্য পরিপূর্ণভাবে ভেজাল মুক্ত থাকে না, এরকম ব্যবস্থা আমাদের সমাজে আছে। যাই হোক, যেমন স্বল্প সময়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী একাধিক ফলের মজুদ, বড় বড় বাজার আড়তদের পাশাপাশি পরীক্ষাগার স্থাপন, খাদ্য প্রক্রিয়াজাতকারী এলাকায় গোয়েন্দা বিভাগ, ভেজাল মিশ্রণকারী ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ইত্যাদি। এছাড়া মিডিয়া বিভিন্ন বিজ্ঞাপন ও ডকুমেন্টারি তৈরি করে গণসচেতনতার সৃষ্টি করতে পারে। বাংলাদেশে যদি প্রত্যেকে ব্যক্তিগতভাবে ভেজাল খাদ্যের বিরুদ্ধে সোচ্চার হয় এবং প্রত্যেকে তার পাশের মানুষকে সচেতন করে, তবে ভেজাল খাদ্যের মূলোৎপাটন করা অবশ্যই সম্ভব। যেমন আমরা বাজারে ধরো এই যে আম কিনতে যাচ্ছি, আম অনেক সময় আসলে স্বাভাবিকভাবে গাছের থেকে যে আম পাড়া হয়, সেই আমগুলো যখন পাকে তার কালার কিন্তু খুব বেশি একটা পরিবর্তন হয় না, অনেকটা সবুজ কালারের মধ্য থেকে হালকা একটু হলুদাভ রং ধারণ করে। আর সে আম যদি পেকে যায় কদিন পরে আস্তে আস্তে পচে যাবে। কিন্তু যেগুলো ফরমালিন যুক্ত, বিভিন্ন রকমের কেমিক্যাল যুক্ত, এ সমস্ত আম দেখবে একদম হলুদ, অথবা কোনো আম একদম পুরোটাই হলুদ, দেখে মনে হচ্ছে যেন কত সুন্দর, এবং সেটার ঘ্রাণটাও বেশ চমৎকার। এরকম আম দেখে ক্রেতা সাধারণ চমৎকারভাবে আকৃষ্ট হয়ে সেই আমটা কেনার জন্যই যায়। কিন্তু অরিজিনাল আম বা ভেজাল মুক্ত যে আম, সে আমের চেহারা বা রং কিন্তু অতটা সুন্দর হয় না, যে কারণে ক্রেতা সে আমের প্রতি আকৃষ্টও হয় না। ক্রেতাকে আকৃষ্ট করার জন্যই যত রকমের ভেজাল, যত রকমের কেমিক্যাল ব্যবহার করা যায় সব কিছু করে, আর আমরা সেগুলো কিনে কিনে খেয়ে আমাদের লিভার ফাংশনের অবস্থা একদম 12টা বাজিয়ে দিচ্ছি। আমরা ভেজাল মুক্ত পরিবেশ চাই, খাদ্য চাই, এবং সুন্দর মতো বাঁচতে চাই, সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চাই। এই যে ধরো, তাহলে আমরা প্রথমে কি যে ভেজাল মুক্ত বাংলাদেশ চাই বলে যে প্রতিবেদনটা আছে, এখন ভেজাল কি কি বিষয়ের উপরে দেয়া হয়, কেমন করে দেয়া হয়, এবং ভেজাল মুক্ত করার ব্যবস্থা কি, সেটা মানুষের শরীরে কি রকম ক্ষতিকর বিষয় থাকে, এ সমস্ত করে ভেজাল মুক্ত করার ব্যবস্থা কি, সুপারিশগুলো কি, সেটা করে শেষে কি হেরা প্রতিবেদক, খাম থাকবে না, কোনো নাম থাকবে না, আর কোনো কিছু থাকবে না। এটা হলো পত্রিকায় প্রকাশের জন্য, মনে থাকবে, চেষ্টা করবা। আর আরেকটু বলেছি যে বিশিষ্ট ব্যক্তি যারা হয়, আমরা তোমাদেরকে এর আগে ফরম্যাট দেখিয়েছি, সেই ফরম্যাটের মতো করে তারপরে সেখানে খাদ্যে ভেজাল মুক্ত, ধরো এই প্রতিবেদনটাই যদি কোনো বিশিষ্ট ব্যক্তি করতে চায়, তাহলে উপরে আগে যে নাম, সময়, যেগুলো আমরা আগে ফরম্যাটে লিখে দিয়েছিলাম সেগুলো থাকবে, তারপরে খাদ্যে ভেজাল মুক্ত বাংলাদেশ চাই এরকম শিরোনাম থাকবে, এরপরে মূল বিবরণটা থাকবে, সুপারিশ থাকবে, এরপরে নিচে আবার তার সময়, স্থান, প্রতিবেদকের নাম, প্রতিবেদনের বিষয়, এগুলো সব দিয়ে তারপরে আলাদা একটা খাম এরকমটা দিয়ে তোমার প্রতিবেদন শেষ। তাহলে আমরা মোটামুটি আগের একটা ক্লাস এবং আজকের একটা ক্লাসে, দুটো ক্লাসে প্রতিবেদন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এরকম আরও যেরকম যে সমস্ত বিষয় নিয়ে প্রতিবেদন থাকুক না কেন, আশা করি তোমরা বিষয়গুলো সুন্দর মতো ভালো করে বুঝে শুনে লিখতে পারবে। যেরকম প্রতিবেদনই আসুক তোমরা সেই প্রতিবেদনগুলো লেখার চেষ্টা করবে। আশা করি তোমরা সুন্দর করে লেখার পারবে এবং লিখবে। যাই হোক, এরপরেও যদি তোমাদের মনে হয় যে কোনো বিষয় সম্পর্কিত প্রতিবেদন আমরা একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা এরকম, আমি হয়তো তোমাদেরকে চাইলে দু একটা প্রতিবেদনের শিট এরকম আলাদা করে পাঠিয়ে দেব। তবে এখানে আসলে সবচেয়ে বড় বিষয় যেটা তোমরা মনে রাখবে যে প্রতিবেদন মুখস্থ করার তেমন কিছু নেই।
আমি যে কয়েকটা স্ট্রাকচার বা কাঠামো তোমাদেরকে দিয়েছি, এই কাঠামোর মধ্যে রেখে যে কোনো বিষয় সম্পর্কিত প্রতিবেদন আসুক, সেই প্রতিবেদনটা সম্পর্কে আসলে তোমাদেরকে একটু জানতে হবে। যেমন ধরো, সুপেয় পানির অভাব। এখন সুপেয় পানি মানে ভালো পানি, খাবার পানির যে অভাব, সেই বিষয়টা সম্পর্কে তুমি একটা প্রতিবেদন লিখতে চাচ্ছ। সুপেয় সবকিছু স্ট্রাকচার কাঠামো সব ঠিক আছে, কিন্তু তোমার হেডলাইন বা শিরোনাম যেটা হবে যে সুপেয় পানির অভাবের বিষয়ে একটা প্রতিবেদন, বা সুপেয় পানির ব্যবস্থা চাই, এরকম করে একটা শিরোনাম দিয়ে এরপর সুপেয় পানি কি, সুপেয় পানির উৎসটা কি, সুপেয় পানি কোথা কোথা থেকে পাওয়া যায়, সুপেয় পানির অভাবে কি কি সমস্যার তৈরি হয়, তারপরে সুপারিশ বা মতামত দিতে পারো যে কিভাবে এই সুপেয় পানিটা পাওয়া যাবে এবং সমস্যাটা কিভাবে সমাধান করা যাবে। তারপরে তোমার নিজস্ব নাম, ঠিকানা, খাম এ সমস্ত লিখে দিবে। তাহলে আশা করি তোমরা প্রতিবেদন লেখার যে নিয়ম সুন্দর করে রপ্ত করতে পেরেছো, বুঝতে পেরেছো। তারপরেও যদি কখনো মনে হয় যে আরো একটু ভালো করে বোঝা দরকার, তোমাদের ওখানে যারা আছে তাদের মাধ্যমে যদি আমাকে জানাও সমস্যাগুলোকে, তাহলে আমি আবারও চেষ্টা করব আরও একটা ক্লাস এ বিষয়ে নেয়ার। হ্যাঁ, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।